আন্দোলনের শুরু থেকে যেহেতু পলিসি মেকিং এর সাথেই ছিলাম, প্রত্যেকটা কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে আমরা চেষ্টা করতাম প্রত্যেকটা কর্মসূচি যেন সবাই ওন করতে পারে, এটা যেন কোনো একটা আদর্শিক দ্বন্দ্বের মধ্যে পড়ে না যায়। তো 18 জুলাই থেকে আমরা তখন 9 দফার কথা চিন্তা করি এবং 9 দফাটা এমনভাবে তৈরি করা হয় যেন এই 9 দফাটা নেতা থাকুক আর না থাকুক আন্দোলনটা চলতে থাকে। তো সেই অনুযায়ী 19 জুলাই আপনারা জানেন 18 জুলাই রাতে ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে যায় এবং সবাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হঠাৎ করে ইন্টারনেট অফ, ইন্টারনেট ব্ল্যাকআউট, কারোর সাথে কোনো যোগাযোগ নাই। কি করা যায় তখন? মূল সমন্বয়কদেরকে রিচ করা যাচ্ছিল না। তো তখন আমরা যারা আন্দোলনটাকে সমন্বয় করছে তখন আমরা চিন্তা করলাম আমরা অফলাইনে আমরা নেটওয়ার্ক তৈরি করবো এবং অফলাইনের মাধ্যমে আমরা আন্দোলনটাকে সমন্বয় করবো। তো 19 জুলাই জুমার নামাজের পর থেকে ঢাকা সহ সারা দেশে মানুষ রাস্তায় নেমে পড়ে। আমরা রাস্তায় ছিলাম, সবকিছু আপডেট পাচ্ছিলাম। তো কর্মসূচি দেওয়ার মতো কেউ নাই এবং ইন্টারনেট ব্ল্যাক আউট। এখন যেভাবে আমরা সহজে একটা মেসেজ হোয়াটসঅ্যাপে অথবা মেল করে দিতে পারতেছি, তখনকার কথা আপনারা যখন মাঠে ছিলেন তখন একটু চিন্তা করেন, হঠাৎ করে সবকিছু অন্ধকার, কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছিল না, কর্মসূচি কোথায় থেকে আসবে কিছুই বোঝা যাচ্ছিল না। তো তখন মূল সমন্বয়ক নাহিদ, আসিফ, সার্জিদ হাসনাত রিচ করা যাচ্ছিল না। তখন আব্দুল কাদেরের সাথে আমার কথা হয়। আব্দুল কাদেরকে প্রথমে আগে সেফ রুমের ব্যবস্থা করি, এরপরে আমরা তার নামে 9 দফাটা তৈরি করি এবং 9 দফা তৈরি করার পর তখন সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল এটা সাংবাদিকদের কাছে পৌঁছাইতে হবে। এখন তো যেহেতু ইন্টারনেট ব্ল্যাকআউট, কি করা যায়? তখন ক্যাম্পাস সাংবাদিক যারা আছে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আছে মহিউদ্দিন মাহি এবং ওই সময় সভাপতি ছিল আল সাদিক ভুইয়া। সাংবাদিকদের সাথে আগে থেকে আমাদের পরিচয় ছিল এবং আন্দোলনের শুরু থেকে আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে পুরো আন্দোলনে। এবং আমরা যতই হতাশা বলি গণমাধ্যমের ফেসিবাদী তাদের অ্যাক্টিভিটিসের কথা বলতেছি, কিন্তু মাঠ পর্যায়ে যারা সাংবাদিক ছিল তাদের পুরো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং পরামর্শ দিয়ে সামগ্রিকভাবে সহযোগিতার জায়গায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো সেই সময়ে আমরা 9 দফাটা প্রিন্ট করলাম। প্রিন্ট করে প্রথমত ক্যাম্পাস সাংবাদিক যারা আছে তাদের কাছে পাঠালাম এবং সকল সাংবাদিকদের কাছে আমরা অফলাইনে, আমার একটা এখনো নাম্বার আছে, ওই নাম্বার থেকে আমরা অফলাইনে সকল সাংবাদিকদের কাছে মেসেজ আকারে এই 9 দফাটা পাঠাই এবং আব্দুল কাদেরকেও একটা সেফ হোমে নিয়ে যাওয়ার পরে ওকে নির্দেশনা দেওয়া হয় আধা ঘন্টার জন্য মোবাইলটা খোলা রাখবে এবং ওই জায়গা থেকে সে রিকগনাইজ করবে যে 9 দফাটা তার নামে গিয়েছে। এবং ওই সময়ে খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন, যদি আমরা 9 দফা আমরা ওই সময় সাংবাদিকদের কাছে পৌঁছাতে না পারতাম তাহলে কিন্তু আন্দোলনটা পরিচালনা করা অনেকটা কঠিন হয়ে যেত, কর্মসূচি কারো কাছে থাকতো না। এবং একই সাথে আমরা আব্দুল কাদের থেকে একটা ভিডিও নিয়েছিলাম, ভিডিও বার্তা। সেই ভিডিও বার্তা নিয়ে আমরা পেন ড্রাইভে করে সকল মিডিয়া হাউসে আমরা এই পেন ড্রাইভে করেই তার ভিডিও বার্তা পৌঁছে দিয়েছিলাম। অল্প সংখ্যক প্রিন্ট মিডিয়ায় 9 দফা 3টা সম্ভবত, আর একটু বেশি মনে হয় আমাদের এরপরে দেখেছিলাম এসেছিল। তো এরপর থেকে আপনারা জানেন 19 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত প্রত্যেকটা প্রেস রিলিজ কিন্তু আমি লিখছি। প্রেস রিলিজ এখানে যখন আব্দুল হান্নান, মাসুদ, রিফাত রশিদ, আব্দুল কাদের, মাহিন সরকার যখন প্রধান সারি সমন্বয়ক যারা ছিল তাদেরকে গুম করা হয়, পরবর্তীতে এই 4 জনকে সেফ হোমে রাখার ব্যবস্থা করি। পাশাপাশি ওই সময়ে আমাদেরকে অনেকেই সহায়তা করেছিল, সাংবাদিকদের অনেক ভাই এবং বোনরা আমাদেরকে সহায়তা করেছিল, দেশীয় আন্তর্জাতিক সাংবাদিকরা আমাদেরকে সহায়তা করেছিল। তো প্রত্যেক দিনে আমাদের কাজ ছিল প্রেস রিলিজ লেখা, পরবর্তী দিনে কর্মসূচি ঠিক করা, 62 সমন্বয়কের প্রেস রিলিজ, 58 সমন্বয়কের প্রেস রিলিজ, এভাবে প্রতিদিনের দাবিগুলো, কর্মসূচির নাম ঠিক করা। এবং এই নাম ঠিক করার ক্ষেত্রে আমরা সবার সাথে পরামর্শ করতাম, বিশেষ করে সাংবাদিক, ক্যাম্পাস সাংবাদিক যারা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ওই সময় যারা সাংবাদিক ছিল তারা অগ্রণী ভূমিকা পালন করেছে আমাদের কর্মসূচিগুলোর ক্ষেত্রে, পরামর্শ দেওয়ার ক্ষেত্রে।